নমস্কার, কেমন আছেন সকলে? আশা করি ভীষণ ভালো আছেন। একটা ভিডিও করতে আপনাদের সামনে বছরের প্রথম সপ্তাহে এসে হাজির হলাম আমি। আশা করি আপনাদের সকলের কাছে ইতিমধ্যে পৌঁছে গেছে, কারণ ফেসবুক স্ক্রল করলে বিশ্বাস করুন ভীষণ বিরক্তিকর লাগছে। কারণ ফেসবুক স্ক্রল করলে একটাই খবর, গায়িকা দেবলীনা নন্দী সুইসাইড অ্যাটেম্প্ট করেছেন। 3 দিন আগে করেছেন। এখন কথাটা হচ্ছে, উনি যে কথাগুলো লাইভ ভিডিওতে বলেছেন, মানে সুইসাইড অ্যাটেম্প্ট করার ঠিক কিছুক্ষণ আগে বা 1-2 ঘন্টা আগে উনি একটা ভিডিও করেন, ফেসবুকে লাইভ ভিডিও। এই ফেসবুকে লাইভ ভিডিওর মাধ্যমে বেশ কিছু কথা বলেন এবং সেই কথাগুলোর প্রসঙ্গে পরে আসছি। প্রথম যে কথাটা বলবো, যে একটি মানুষ 78টা স্লিপিং পিল খাওয়ার পরে যদি সুইসাইড অ্যাটেম্প্ট করতে যায়, তাহলে সেই মানুষটি কি করে পরের দিন সকালবেলা উঠে নির্দ্বিধায় হাসছে, সবার সাথে কথা বলছে, ভিডিও করছে। মানে কারোর মাথায় যদি বেসিক ইন্টেলিজেন্স লেভেলটা থাকে, তাহলে সে বুঝতে পারবে ঘটনাটা কোথাও একটা প্রি প্ল্যান্ড। কারণ একটা মানুষ যখন 78টা ওষুধ খাওয়ার পরে সুইসাইড অ্যাটেম্প্ট করে, সে প্রথমত নিজের অবস্থায় থাকে না। যদিও বা তর্কের খাতিরে সব রকম বিজ্ঞানকে আমি সরিয়ে দিয়ে ধরি যে সে ছিল, তার মানে সে হচ্ছে মেন্টালি অ্যান্ড ফিজিক্যালি ভেরি স্ট্রং, এটা মানতেই হবে। এবার আসি হচ্ছে উনি লাইভ ভিডিও যেটা করেন। লাইভ ভিডিওতে উনি বারবার বলেন যে উনি আর থাকতে পারছেন না, উনি ভালো নেই। উনি যে ছেলেটিকে বিয়ে করেছেন তার সাথে তার সম্পর্কের তিক্ততাটা চরম সীমায় পৌঁছেছে। এখন সম্পর্কের তিক্ততা তো হঠাৎ করে একদিনে চরম সীমায় পৌঁছায় না, তার একটা 0, 1, 2, 3, 4 একটা লেভেল আছে। এখন কথাটা হচ্ছে সেটা কি সোশ্যাল মিডিয়াতে বলা মানে কি আপনি বিচার পেয়ে গেলেন? আপনার তো যাওয়া উচিত ছিল আইদার আপনার লোকাল পুলিশ স্টেশনে, বা উচিত ছিল কোনো অ্যাডভোকেটের সাথে কোনো ল অ্যান্ড অর্ডার হিসেবে একটা অ্যাডভাইস নেওয়া, বা যদি আপনি মনে করলাম যে কোনো অ্যাডভোকেট বা পুলিশ অফিসারের ওপর আপনার কোনো আস্থা নেই, তাহলে সেক্ষেত্রে উইমেন্স কমিশনে যেতে পারতেন। আপনি কি করলেন? সুন্দর করে মোবাইলটি খুললেন, তার আগে সুন্দর করে মেকআপ করলেন, একটা প্রোগ্রাম ছিল, সুন্দর গান গাইলেন, তারপরে হচ্ছে সেখানে মোবাইলটা খুলে সুন্দর একটা ভিডিও করলেন এবং তারপর নাকি 78টা ওষুধ খেয়ে। আচ্ছা, কি মনে হয় বলুন তো? আচ্ছা, আমরা কি একেবারেই বোকা গাধা? মানে হ্যাঁ, অবভিয়াসলি বোকা গাধা কিছু আছে যারা ওই আপনার লাইভ কমেন্টে এসে বারবার বলছে যে হ্যাঁ দিদি ভীষণ খারাপ লাগছে, তুমি কেমন আছো, তোমার এখন অবস্থা কি, দেবলীনাদি কেমন আছে। আমরা সেটা নয়, বিশ্বাস করুন, সবাই সেটা নয়। সোশ্যাল মিডিয়ার পরেও না আমাদের একটা বাস্তব বুদ্ধি আছে, বা আমার মতো অনেক ছেলেমেয়েরই আছে। তাদেরকে আপনি বোকা বানানোর চেষ্টা করে বৃথা করছেন, পারবেন না করতে। এবার আসি হচ্ছে যে সেই মেয়েটিকে আমি সত্যি বলছি চিনতাম না। কে দেবলীনা নন্দী চিনিও না, জানিও না। সে সিঙ্গার হিসেবে এমন কিছু বিশাল প্রখ্যাত গায়িকা সেরকমও নয়। কিন্তু ওই যে সোশ্যাল মিডিয়ার অ্যালগোরিদমটাই এমন যে পরপর তার ইনসিডেন্ট আসতে থাকে, এবং অ্যাট লাস্ট আমার মনে হয় যে একটু ঘটনাটা ঢুকে দেখি ব্যাপারটা কি হচ্ছে। প্রথম কথা হচ্ছে, 78টা ঘুমের ওষুধ খেয়ে একটি মানুষ যদি মারা যেতে যেতে বেঁচে ওঠে, তাহলে ফার্স্ট অফ অল হচ্ছে সমস্ত বৈজ্ঞানিক যুক্তিকে যদি সরিয়েও দিই, তাহলে বলবো যে সে মেন্টালি এবং ফিজিক্যালি ভীষণ স্ট্রং, এবং সে 78টা ওষুধ নাকি খেলো, সুইসাইড অ্যাটেম্প্ট করলো, কোনো একজন বন্ধুকে সে ফোন করলো, কথা বললো, সকালবেলাতে সবাই তার হসপিটালে গেল এবং সে দিব্যি সুন্দরভাবে উঠে হেসে কথা বলছে, গল্প করছে। মানে হোয়াট আ জোক, তাই না? আপনি নিজের লাইফটাকে জোকার বানিয়েছেন, ঠিক কথা, মানে নিজে একজন জোকার হয়ে গেছেন, ঠিক আছে, নিজের লাইফটাকে জোক করেছেন, ঠিক আছে, বাট কি মনে হয় যে সবাই জোকার? মানে আমরা সবাই না তো, আমরা বুঝি, আমরা সেন্সেবল। আপনি যে অনেক কথাই মিথ্যে বলছেন, আমি বলছি না যে আপনি খুব ভালো ছিলেন আপনার রিলেশনশিপ, বিবাহিত জীবনে, আপনি হয়তো ডেফিনেটলি একটা খারাপ ফেজের মধ্যে দিয়ে গেছেন, কিন্তু পুরোটাও যে আপনার একেবারে ক্রিস্টাল ক্লিয়ার আপনি সত্যি কথা বলছেন, একদমই নয়। প্রথমত, আপনি যে লাইভ ভিডিওটা করেছেন সেখানে বারবার বলেছেন যে আপনি ভালো নেই। যদি ভালো না থাকেন, তাহলে আপনার উচিত ছিল সোশ্যাল মিডিয়াতে ভোকাল না হয়ে, সোশ্যাল মিডিয়াতে ভোকাল হওয়ার অর্থটা কী? সেখান থেকে আপনি ভিউজ পাচ্ছেন, সেখান থেকে কমেন্ট পাচ্ছেন, সেখানে লাইক পাচ্ছেন,
এবং তাতে কি হচ্ছে, এই আমার মতো কিছু মানুষ যারা চেনে না আপনাকে, তারাও আপনাকে দেখছে, তার থেকে আপনি মানি আর্ন করছেন। আপনি বাস হাইলি প্রফেশনাল, আমি যা বুঝলাম। তাই জন্য আপনি ডিভোর্স করতে যাওয়ার আগেও আপনি কি করছেন, সেই ভিডিওটাকেও ভাইরাল করে ভিউজ নেওয়ার চেষ্টা করছেন। বস, আপনাকে সত্যিই ধন্যবাদ জানাতে হয়, আপনি বোঝেন ফেসবুক কাকে বলে, সোশ্যাল মিডিয়া কাকে বলে। আচ্ছা, একটা কথা বলুন তো, যে একটি ছেলেকে পাবলিকলি হিউমিলিয়েট করে আপনি ঠিক কী পেলেন? পেলেন কিছু? কিছু আদতেও পেলেন না। আপনাকে নিয়ে জনসাধারণ হাসছে, আপনি হাসির খোরাক হচ্ছেন, এর বাইরে বিশ্বাস করুন কিচ্ছু হচ্ছে না। হ্যাঁ, বরং যেটা আপনি করতে পারতেন, আপনি কোনো একজন আইনজ্ঞর সাথে পরামর্শ নিয়ে আপনি ডিভোর্সের পথে এগোতেন। আপনার যখন সোশ্যালি সেপারেশন হয়ে যেত, আপনি যখন ডিভোর্স হয়ে যেতেন, তখন আপনি একটা সোশ্যাল মিডিয়ায় এসে বলতেন যে আমি এতদিন সংসার করেছি, আমাদের দুজনের মধ্যে তিক্ততা তৈরি হয়েছে, তাই আমরা দুজনের মতো আলাদা গেলাম। বিশ্বাস করুন, ভদ্রলোকেরা এটা করে। আপনি যেটা করলেন না, সেটা অনেকটা সেই বস্তিবাসীর মতো। ভেরি সরি টু ইউজ দিস ওয়ার্ড, কারণ দেখবেন বস্তিতে একটা সামান্য ওই জল ভরার লাইনেও ঝগড়া হয়। আপনি কিন্তু আপনার বিবাহিত জীবনটাকে ঠিক ওই কলতলার লাইনে ঝগড়ার মতো করে ফেললেন। আচ্ছা, আপনি একটা জায়গায় আপনার দিদি বলেছে যে আপনি ভয় পেতেন যে সেলিব্রিটিদের সেপারেশন নিয়ে অনেক বেশি ভিডিও করা। আচ্ছা, আপনার মনে হয় যে আপনি অনেক বড় সেলিব্রিটি কিছু? তাহলে যাদের সত্যি সত্যি মানে গায়িকা হিসেবে আমরা চিনি, ধরুন ইমন, জোজো, পৌশালী, শ্রেয়া ঘোষাল, অরিজিৎ সিং, এরা তাহলে কি, মানে আপনি যদি নিজেকেই সেলফ ডিক্লেয়ার সেলিব্রিটি ভাবছেন, তাহলে ইনারা কারা? বিশ্বাস করুন, আপনি সেলিব্রিটি নয়। হ্যাঁ, ডেফিনেটলি কিছু মানুষ আপনাকে চেনে, আপনার গান শোনে। এখন সবার তো আর ধরুন লতা, আশা, শ্রেয়া ঘোষাল, অরিজিৎ সিং এদের টিকিট কেটে গান শোনার সৌভাগ্য হয় না। তারা কি করছে, আপনার মতো মানুষের গান শুনছে। ভেরি সরি টু সে, বলতে বাধ্য হচ্ছি, আপনি অত বড় সেলিব্রিটি নন, প্রথমত। আর দ্বিতীয়ত হচ্ছে, ইটস ইয়োর লাইফ, ইয়োর চয়েস। তো সেখানে দাঁড়িয়ে আপনাকে নিয়ে কে আলোচনা করলো, এটা তো আপনার দেখার দরকার নেই। আপনি একটা টক্সিক রিলেশনশিপে আছেন, আপনাকে বেরোতে হবে, আপনাকে সেইভাবে স্টেপ নিতে হবে, আপনি বেরোলেন, দ্যাটস ইট। আপনাকে আমি কি ভাবলাম, ও কি ভাবলো, সে কি ভাবলো, এটা তো দরকার নেই জানার। আর আপনি সেলিব্রিটি নন যে আপনাকে নিয়ে লোকে আলোচনা করবে। নেহাত কিছু ফলোয়ার্স আছে, আর ওই যে বললাম সোশ্যাল মিডিয়ার অ্যালগোরিদম, আপনি চলে এলেন। এবার আসি আরেকটি কথায়। আপনি বারবার বলেছেন যে আপনি যাকে বিয়ে করেছেন সে একজন পাইলট। পাইলট মানে খুব রেসপন্সিবল একটা চাকরি করেন, সেখানে অনেক মানুষের দায়িত্ব আছে, তাদের জীবনের দায়িত্ব আছে। এবার আপনি বারবার একটা কথা বলেছেন, ও আমাকে টাইম দেয় না। আচ্ছা, একটা কথা বলুন তো, যে আপনি বিয়ে করবেন একজন পাইলটকে, একজন রেসপন্সিবল জব যে করে তাকে, আর আপনি চাইছেন যে 24 ঘন্টা সে তার চিপকু হয়ে ঘুরবে? তাহলে বলতে বাধ্য হচ্ছি, বিশ্বাস করুন, এই শায়কের মতো সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার বা ধরুন ইউটিউবার, এদেরকে বিয়ে করতে পারতেন। তারা দেখতেন 24 ঘন্টা আপনার পিছনে ক্যামেরা নিয়ে নিয়ে ঘুরে বেড়াতেন। পাইলটকে বিয়ে করা আপনার উচিত হয়নি, কারণ পাইলটের চাকরিটা অনেক বেশি দায়িত্ববান একটা চাকরি, যেখানে অনেকগুলো মানুষ, প্রায় 200-300 মানুষ। এয়ার ইন্ডিয়া মানে ইটস নট আ ম্যাটার অফ জোক, এত বড় একটা ফ্লাইট, এখানে প্রত্যেক দিন প্রায় লক্ষ লক্ষ প্যাসেঞ্জার ফ্লাই করছে। এবং উনি যখন করছেন, আমি একটা ভিডিওতে দেখলাম উনি একদিনে 3টে ফ্লাইট চালিয়েছেন। তো সেক্ষেত্রে এতগুলো মানুষের রেসপন্সিবিলিটি তার হাতে, তিনি সেটা ছেড়ে আপনার হাইওয়েতে কোথায় টায়ার পাংচার হয়েছে সেটা উনি দেখতে দৌড়াবেন, এটা বিশ্বাস করুন আপনি যে ভেবেছেন, আপনার এই গাধামোটাকে আমি সাপোর্ট করতে পারছি না। আমি এই ওয়ার্ডটা ইউজ করলাম, আমি দুঃখিত নই ইউজ করার জন্য, কিন্তু সত্যি বলছি, এই গাধামোটাকে সাপোর্ট করতে পারছি না। এখন কথাটা হচ্ছে, আপনি বলেছেন আমার মা না থাকলে আশেপাশে সব লরি যাচ্ছিল, লরি ড্রাইভাররা কিছু একটা করতে পারতো, তো সেখানে আপনি বলেনি, আপনার দিদি বলেছে চারিদিকে লরি যাচ্ছে এবং সেখানে দাঁড়িয়ে আমার মা না থাকলে আমার বোনকে কেউ বাঁচাতে পারতো না। এবার একটা কথা বলি, দেখুন খারাপ লাগতেই পারে, আপনার মা আপনার লাক ফ্যাক্টর, আপনার সমস্ত প্রোগ্রামে যায়, সেটা ঠিক আছে, কিন্তু আপনার মা 4টে লরি ড্রাইভারের সাথে কি মারপিট করতো না তো? তাহলে আপনার যদি মনেই হয়
যে আপনি একটি ছেলেকে বিয়ে করছেন, সে 24 আওয়ার্স আপনার পিছনে ঘুরবে, ক্যামেরা নিয়ে ঘুরবে, 24 আওয়ার্স আপনাকে গার্ড করবে, তাহলে আপনি কোনো বাউন্সার রাখতে পারতেন। বেকার কেন বিয়ে করতে গেলেন? তাতে কি হলো বলুন তো? আপনি নিজে ভালো থাকলেন না, আর এই ছেলেটিকে যে বিয়ে করলেন তাকে সোশ্যালি ডেমলিশ করার চেষ্টা করলেন, বাট পারলেন না, পারবেনও না। আমার একটাই কথা, যে যদি আপনি 10টা 5টা ছেলেকে বিয়ে করতেন তাহলে সেটা ঠিক ছিল আপনার জন্য। আপনি একটা মানুষকে বিয়ে করলেন যে প্রত্যেক দিন প্রায় 1-2 হাজার মানুষকে নিয়ে ফ্লাই করছে, তাদের লাইফকে সিকিওরভাবে পৌঁছে দিচ্ছে একটা জায়গা থেকে আরেকটা জায়গা। আবার আপনি চাইছেন সে আপনার পিছনে সারাদিন ঘুরে বেড়াবে, আবার রাত বিরেতে আপনি যখন গান গাইতে যাবেন। আচ্ছা, একটা অন্য কথা বলি, আপনি যখন এই সিঙ্গার হয়েছেন, মানে গান করার প্রফেশনটাকে বেছে নিয়েছেন, স্টেজ শো করবেন ভেবেছেন, তাহলে তো এটা খুব স্বাভাবিক যে আপনার রাত্রিবেলা শো থাকবে এবং হয়তো আপনাকে মিডনাইটে ফিরতে হবে। এটা আপনার জীবন, আপনার দায়িত্ব। আপনি সেটাকে কিভাবে করবেন? সেটা হতে পারে আপনার সাথে আপনার ভাই থাকবে, হতে পারে আপনার দাদা থাকবে, হতে পারে আপনার বাবা থাকবে, হতে পারে আপনার হাজব্যান্ড থাকবে। যদি কেউ না থাকে তাহলে আপনি একটা বাউন্সার রাখুন। আরে বাবা, হাজবেন্ড তো আপনার বডিগার্ড না যে 24 ঘন্টা আপনার পিছনে ঘুরে ঘুরে বেড়াবেন। তাহলে আপনি 10টা 5টার লোককে বিয়ে করতেন, রাত্রি 9টার সময় তাকে নিয়ে শোতে চলে যেতেন। খুব কদর্য মনে হলেও কিন্তু কথাটা খুব বাস্তবসম্মত বললাম। আশা করি ছেলেরা সাপোর্ট করবে। দেখুন, একটা মেয়ে যেমন চায় একটা ছেলের সাপোর্ট, একটা ছেলেও কিন্তু চায় মেয়েটা সাপোর্ট। এবার যেটা আরও একটা প্রসঙ্গ, আপনার দিদি, মানে এই দেবলীনা বলে যে ভদ্রমহিলা রয়েছেন, গায়িকা রয়েছেন, তার দিদি একটা কথা বলেছেন যে তার আন্ডারওয়্যারটাও নাকি কিনে দেয় দেবলীনা। এখন কথাটা হচ্ছে, আপনি আপনার হাজবেন্ডের যদি আন্ডারওয়্যার কিনেও দেন, সেটা আপনি ভালোবেসে দিয়েছেন হয়তো, কারণ সেগুলোও তো আপনার ব্লগে রয়েছে। এখন কথাটা হচ্ছে, আপনি সেই সময় সুন্দর করে ব্লগ বানিয়েছেন, আমি আন্ডারওয়্যার দিচ্ছি, আমি বেল্ট দিচ্ছি, আমি ব্যাগ দিচ্ছি, আমি ট্রলি দিচ্ছি, সেখান থেকে টাকা আর্ন করেছেন, আর এখন বলছে আমি কষ্ট করে আমি দিয়েছি, আমি সব পয়সা ইনকাম করি। এটা তো বললে হবে না বাস। যে কোনো একটা জায়গায় স্ট্যান্ড পয়েন্টে থাকো। আমি দামি গিফট দেব, আবার সেটাকে ইউজ করবো যে আমি দামি গিফট দিয়েছি, এটা তো হয় না। তাহলে তো আপনি কোনোদিন ভালোবাসেনই। আপনি যেটুকু সময় হ্যাপি মোমেন্টসে ছিলেন, যেটুকু সময় আপনাদের দুজনের মধ্যে ভালো সময় ছিল, সেটা একদিন হোক বা 1 বছর হোক বা 1 মাস হোক, যদি সেই সময় আপনাদের দুজনের মধ্যে গিফট এক্সচেঞ্জ হয়ে থাকে, এমনও তো হতে পারে আপনি যে বারবার দেখিয়েছেন যে আপনি দামি গিফট দিচ্ছেন, হতে পারে আপনার হাজব্যান্ডও আপনাকে অনেক এক্সপেন্সিভ গিফট দিয়েছে, কিন্তু সেটার সময় ক্যামেরা অন ছিল না। ন্যাচারালি সেটা হয়তো তার কাছে সেই প্রমাণটা নেই যে আপনাকে দামি গিফট দিচ্ছে, কিন্তু যদি আপনি ভালোবেসে তাকে গিফট দিয়ে থাকেন, তাহলে সেটাকে আবার টেনে আনছেন যে আমি ব্যাগ দিয়েছি, বেল্ট দিয়েছি, ট্রলি দিয়েছি, আন্ডারওয়্যার দিয়েছি। ওয়াই? কেন করছেন এটা? আরেকটা কথা, আমি দেখলাম যে আপনি হসপিটাল থেকে বলেছেন আমি ফিরতে চাই। কেন রে ভাই? এই যে ছেলেটি, তার জীবনটা কি মনে হয়? মশলা মুড়ি, মানে যখন খুশি খাবো, ছড়িয়ে ফেলে, আবার যখন খুশি তুলে নিয়ে ফেলে দেবো ডাস্টবিনে? না, একদমই নয়। আপনি সোশ্যালি তাকে হিউমিলিয়েট করলেন, সোশ্যালি তার রেসপেক্টটাকে জুতোর শোল বানিয়ে দিলেন, আবার বলছেন যে কাম ব্যাক করবেন। আর আপনি কি মানে মেন্টালি সিক? আপনি কি মেন্টালি সিক? এটা আমি জিজ্ঞেস করছি, কারণ যে মানুষটার সঙ্গে আপনি বারবার দাবি করছেন টক্সিক রিলেশনশিপে ছিলেন, তার কাছে আবার কেন ফিরতে চাইছেন? পাইলট বলে, টাকা পয়সা আছে বলে। আচ্ছা, আপনি বলছেন যে আপনি নাকি উনার থেকে প্রায় 3 ইনকাম করেন। এটাও আপনি মিথ্যে কথা বলছেন, বলবেন না, ফেসে যাচ্ছেন আপনি। কোনো অ্যাডভোকেটও আপনাকে কিন্তু ভবিষ্যতে অ্যালামনি চাওয়ার ক্ষেত্রে বাঁচাতে পারবে না। খুব সত্যি কথা বলছি। কেন জানেন? একজন পাইলট মিনিমাম 2.5 থেকে 3 লাখ টাকা আমাদের ইন্ডিয়াতে ইনকাম করে মান্থলি। আপনি অত বড় সেলিব্রিটি নয় যে 4টে স্টেজ শো করে 2.5-3 লাখ টাকা রোজগার করেন। ওই অ্যালামনিটা নিয়ে অন্য কারোর সঙ্গে ঘর বাঁধবেন ভাবছেন? ভাববেন না, ভুল ভাবছেন। এই কথাগুলো কিন্তু আপনার হাজব্যান্ডও কিন্তু রেকর্ড করছে। এই যে আপনি বললেন যে আমি 3 ইনকাম করি, 3 ইনকাম করার মানে হচ্ছে কি জানেন? বা ডবলের বেশি ইনকাম করেন, তার মানে হচ্ছে আপনার হাজব্যান্ড কিন্তু কম্পেনসেশন চাইতে পারে আপনার থেকে। আপনার হাজব্যান্ড উল্টে কিন্তু অ্যালামনি চাইতে পারে আপনার থেকে। সেইটুকু সেন্স আপনার নেই, কারণ সেন্স থাকবে কি করে? মেশেন তো অশিক্ষিত কিছু ব্লগারের সাথে, অশিক্ষিতই বলছি, বিশ্বাস করুন অশিক্ষিতই বলছি। যারা শ্রাদ্ধ বাড়িতে গিয়ে ব্লগ করে, যারা একটা মানুষ মরে যাচ্ছে তাকে নিয়ে ব্লগ করছে, যারা বলছে দেখুন দেখুন দিদির অবস্থা কীরকম, এভাবে ব্লগ করছে, দে আর নট রিপোর্টার্স, দে আর নট কন্টেন্ট ক্রিয়েটার্স।
দে আর চিপ, মানে সত্যি বলছি চিপ ব্লগার। ওই কী বলে শ্রাদ্ধবাড়ি ব্লগারের থেকে তাদের কোনো ডিফারেন্স নেই। এছাড়া ওনার দিদি আরও কয়েকটা কথা বলেছে যে আমি জাস্ট মোবাইলটা কেন দেখছি, আমার মোবাইলে বেশ কিছু পয়েন্ট লিখে রেখেছি, মানে লিখে রাখতে বাধ্য হয়েছে, উনি এত কিছু বাজে বলছেন। উনি বলেছেন প্রচণ্ড মারধর করতো। ঠিক আছে, বেশ মারধর করেছে, আমি মানছি, আমি মেনে নিলাম যে আপনাকে আপনার হাজবেন্ড মারধর করেছে, তাহলে তার সাথে কামব্যাক করার কথা ভাবছেন কেন? কী স্বার্থ আছে আপনার? আচ্ছা, যদি সত্যি ভালোবেসেই করে থাকেন তাহলে বসে তার সাথে আলোচনা করে ব্যাপারটা শর্ট আউট করার চেষ্টা করতেন। তাকে তার রেসপেক্টটাকে ধুলোয় মিশিয়ে দিয়ে এখন বলছেন কামব্যাক করা, কেন সে কামব্যাকে রাজি হবে? হবে না তো। আপনার কথার মধ্যে আরও একটা ধোঁয়াশা। আপনি বলেছেন বারবার একটাই কথা যে প্রবাহের নাকি আপত্তি ছিল আপনার মাকে নিয়ে কোথাও যাওয়া বা মাকে আপনার সংসারে ইন্টারফেয়ার করা, হোয়াট এভার। কথাটা হচ্ছে আপনি তো মাকে এত ভালোবাসেন, মানে মাকে ভালোবেসেই তো আপনি প্রবাহকে ছেড়ে দিতে চেয়েছিলেন। যদি সেটাই চান তাহলে সুইসাইড অ্যাটেম্প্ট করতে গেলেন কেন? তাহলে মারা গেলে তো আপনি মায়ের থেকে চিরতরে বিচ্ছিন্ন হয়ে যেতেন, তাহলে সেটা কেন করতে গেলেন? তার কোনো উত্তর আছে? নেই। এছাড়া উনি আরও একটা কথা বলেছেন, যেটা হচ্ছে যে হাজব্যান্ডের সাথে উনার নাকি দীর্ঘদিন এই সমস্ত ঝামেলাগুলো হয়েছে। আমি কেন এই কথাটা বললাম, তার দিদি বলেছে। তার দিদি বলেছে যে এই হাজব্যান্ডের সঙ্গে নাকি ওনার আগেও, মানে দেবলীনা নন্দীর নাকি আগেও প্রবাহের সঙ্গে ঝামেলা হয়েছে এবং এই ঝামেলার দরুন ওনাকে 3বার সুইসাইড করতে গেছিলো। এবার কথাটা হচ্ছে কোনো মানুষ যদি 3বার সুইসাইড করতে যায়, দিস ইজ দ্য 4th টাইম। তাহলে এই 3বার সুইসাইড করার পরেও তার মা কেন তাকে রেখে দিলেন ইনলস হোমে? আর জানেন তো একটা কথা, যারা বারবার সুইসাইড করতে যায় তাদের সুইসাইড অ্যাটেম্প্ট একটা মেন্টাল ডিসঅর্ডার থাকে। এটা খুব সত্যি কথা, এটা ক্লিনিক্যালি প্রুভড, মেডিকেলি প্রুভড, এটা মেডিকেল সায়েন্সে প্রুভড আছে এটা। তো সুতরাং যে মানুষটা সুইসাইড করতে যায় তাকে কেন আপনারা রেখে দিলেন? এখন বারবার দোষ দিলে তো হবে না। আর সবচেয়ে বড় কথা, আপনি যখন একজন ফাইন্যান্সিয়ালি এস্টাবলিশড একজন মহিলা, বসে বসে মারধর খেলেন কেন অন্য মানুষের? তখন এক্সপেন্সিভ গিফট নিতে ভালো লেগেছিল, কিছু তো একটা ভালো লেগেছিল। আচ্ছা, এবার বলুন যে এই যে প্রত্যেক দিন আপনি মার খেলেন, কিন্তু বারবারই আমরা দেখেছি যে বিভিন্ন রকম ব্লগ করেছেন, কখনো একসঙ্গে ঘুরতে যাচ্ছেন, বেড়াতে যাচ্ছেন, এগুলো তো আপনাদের হ্যাপি মোমেন্টস, এগুলোর থেকে তো টাকা আর্ন করেছেন, তাহলে সেগুলোকে অবসলিট করছেন কি করে? আচ্ছা, আপনি বারবার বলছেন যে আমি দেখাতে চেয়েছি যে আমি ভালো আছি। দেখাতে চেয়েছেন কেন? সোশ্যাল মিডিয়ার কন্টেন্ট বানাবার জন্য? পরবর্তীকালে ছেলেটিকে হাস্যকর বানাবার জন্য লোকের কাছে? আর সবচেয়ে বড় কথা, ওখান থেকে টাকা আর্ন করার জন্য। এই তো আপনি বলছেন যে আপনি ডবলের বেশি ইনকাম করেন, তাহলে যদি সত্যি ইনকাম করেন স্টেজ শো করে বা গান করে, আপনি বারবার বলেছেন গান করেই করেন, তাহলে বেকার বেকার যে ছেলেটির হাতে আপনি রোজ মারধর খাচ্ছেন, তাহলে তাকে নিয়ে কন্টেন্ট ক্রিয়েট করতে গেলেন কেন? তাকে কোচের বেল্ট গিফট করতে গেলেন কেন? কোচের বেল্টের দাম তো অনেক, প্রায় 80-90 হাজার টাকা দাম, মানে কি কারণটা কি? আদেও কি আপনি গিফট করেছিলেন, নাকি সেখানেও কোনো ভাওতাবাজি ছিল? আমার তো মনে হচ্ছে তাই। আসলে আপনাকে একটা খুব কাঁচা কথাই বলছি, আপনি একজন ড্যাম লায়ার, এই ওয়ার্ডটা ইউজ করলাম। এটা পারফেক্ট ওয়ার্ড আপনার জন্য। কেন পারফেক্ট? কারণ আপনি প্রতি মুহূর্তে এই প্রভাবকে নিয়ে মিথ্যে কথা বলছেন, ছেলেটিকে সোশ্যালি হিউমিলিয়েট করছেন। আরও একটা কথা, যারা এগুলো শুনে বারবার করে অনেক কন্টেন্ট ক্রিয়েট করছেন, তারা অপর পক্ষের বক্তব্য শোনার অপেক্ষায় থাকুন। এমনও হতে পারে সে একটা ম্যাসিভ কোনো স্টেপ নিয়ে নিল আপনার এগেনস্টে, আপনি তো অনেক কিছু ফটফট করে যাচ্ছেন। লাস্ট দুটো কথা বলি, এই সায়ক, হুইজ সায়ক? সেই শ্রাদ্ধ ব্লগার, একটা অশিক্ষিত মার্কা কন্টেন্ট ক্রিয়েটার, যে কিনা সারাদিন তিরিং বিরিং করে এই দোকান ও বাইক এই বেদে। আচ্ছা, একটা কথা বলুন, আপনি আপনার বিয়েতে, মানে দেবলীনা দি, আপনি আপনার বিয়েতে সায়ককে জড়িয়ে ধরে বাইকে করে গিয়ে হাজির হলেন। সত্যি বলুন তো, এটা খুব ক্যাজুয়াল ফ্রেন্ডশিপ? আমার তো মনে হয় না। দেখুন, বন্ধু আমারও আছে, আমিও বন্ধুদের, ছেলে বন্ধু আমারও আছে, ছেলে বন্ধুদের জড়িয়ে ধরে আমিও ছবি তুলি, ছেলে বন্ধুদের সঙ্গে আলাদা দেখা করি, কফি খাই, সব করি না তা নয়, কিন্তু প্রত্যেকটা জিনিসের মধ্যে কিছু একটা বাউন্ডারি থাকে,
একটা মার্জিত ব্যাপার থাকে। আপনি কি করলেন, সেই ছেলেটিকে, এই সায়ক বলে ছেলেটিকে জড়িয়ে ধরে আপনি বিয়ে করতে ঢুকলেন। আরে বিয়ের আগে থেকেই তো জায়গাটা টক্সিক হয়ে গেছেন। মানে গাধা হচ্ছে এই প্রবাহ বলে ছেলেটি, সে বুঝলোই না। সে হয়তো তখন গানে আপনার পাগল হয়ে গেছিলো, যার জন্য বোঝেনি, বুঝতেই পারেনি। এবার আপনি যখন স্লিপিং পিলস খেলেন, ফার্স্ট কাকে ফোন করলেন? এই সায়ককে। সায়ক দৌড়াচ্ছে আপনাকে দেখতে, আপনি সায়ককে দেখে হেসে উঠে পড়লেন। মানুষ বোঝে, যারা বারবার গাধা কথাটা ইউজ করছি, যারা বোকা পাঁঠা তারা বোঝে না, আমরা বুঝি, আমরা সেন্সিবল, আমরা বুঝি। আর লাস্ট কথা, এই যে আপনি হঠাৎ করে সুইসাইড অ্যাটেম্প্ট করার কথা ভাবলেন লাইভ ভিডিও করে, এটা আপনি সমাজকে কি বার্তা দিলেন? সমাজ বলতে ছেলে মেয়ে সবাইকেই, যে আপনারা যে কোনো রকম টক্সিক রিলেশনশিপে থাকুন, আপনারা সুইসাইড করে যাবেন, দিস ইজ দ্য আলটিমেট সলিউশন। না তো, কোভিডে প্রচুর বাড়িতে লোক মারা গেছে, বহুজনের ফ্যামিলিতে, তারা কি মারা গেছে? মারা যায়নি। প্রচুর কিছু হয়েছে। কারোর হয়তো বছরের পর বছর চাকরি পাচ্ছে না, চেষ্টা করে যাচ্ছে, কেউ হয়তো অনেকবার অনেক পরীক্ষা দিচ্ছে, বারবার ফেল করছে, আবার কারোর হয়তো আপনার মতো সংসারও ভেঙে গেছে, কিন্তু তার জন্য সে সুইসাইড করে যাবে? করবে না তো। আপনি কি করলেন? নিচে একটা মিথ্যেবাদী চরম, পরের পর মিথ্যে মিথ্যে হেসে হেসে কমেন্ট বেবি 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 হ্যালো গাইস করেছেন, সেখান থেকে আর্ন করেছেন। এবার সেই ছেলেটিকে মিথ্যে বলছেন যে সেই ছেলেটি খারাপ, এবং আপনি স্লিপিং পিলস যে 78টা খেয়েছেন সেটাও একটা ডাহা মিথ্যে কথা, মিথ্যের পর মিথ্যে। এই যে এটা করে আপনার যেটুকু রেসপেক্ট তৈরি হয়েছিল, যে আপনি একটা ভালো গান করেন বা হোয়াট এভার, আমি চিনতাম না অবশ্যই, কিন্তু কিছু তো শিক্ষিত মানুষ চিনতো, কিছু তো বুদ্ধিমান মানুষ আপনাকে চিনতো বা জানতো বা গান শুনতো, তাদের কাছে না সোশ্যাল রেসপেক্টটা এখান থেকে এখানে চলে এসছে। আপনার হাজব্যান্ডের রেসপেক্ট যাই থাকুক না কেন বা যাই ডুবুক না কেন, আপনি তো ডুবেছেন। যাই হোক, আমার কথায় কতটা সহমত হলেন অবশ্যই জানাবেন, না হলে সেটাও জানাবেন। খুব ভালো থাকবেন, পরে আবার কোনো ভিডিওতে কিছু কথা নিয়ে আলোচনা হবে। ভালো থাকবেন, নমস্কার।